Thank you. Good morning to everyone. Today we are going to learn something more about the catalysis. Last class আমরা catalysis এর বেশ কিছু টপিক আমরা পড়েছি এবং সেখানে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি এবং সেখানে বিভিন্ন দুই ধরনের ক্যাটালিস্ট আমরা দেখেছি। তো সেখানে আমরা পজিটিভ ক্যাটালিস্ট নিয়ে বেশি ডিসকাস করেছি। আজকে আমরা একটু শুরু করব নেগেটিভ ক্যাটালাইসিস দিয়ে, তারপরে থিওরিজ অফ ক্যাটালাইসিস অথবা তারপরে আছে অ্যাক্টিভেশন এনার্জি এন্ড ক্যাটালাইসিস। যে আমরা যখন এই যে ক্যাটালাইসিস পড়তে শুরু করি তখনই বলেছিলাম যে আসলে ক্যাটালিস্ট কি করে, যে রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায়? যে নরমালি একটা রিঅ্যাকশনের যে ব্যারিয়ার থাকে সেই ব্যারিয়ারটাকে কমিয়ে দিয়ে তখন ওই রেটটাকে, তো সেক্ষেত্রে এফেক্টিভ কলিশন, আমরা এই যে কলিশন থিওরি যেটা পড়েছি রিঅ্যাকশন রেটের ক্ষেত্রে, তো সেখানে এফেক্টিভ কলিশন মানে হলো যে যেই মলিকুলগুলো কাইনেটিক এনার্জিটা কি হবে ওই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারবে। সো অনেকগুলো মলিকুল আছে, তার ভিতরে হয়তো বা 10% বা 5% ওই হাই রিঅ্যাকশন মানে ব্যারিয়ার এটাকে ওভারকাম করতে পারে। কিন্তু যখন আমরা ক্যাটালিস্ট ইউজ করব সেক্ষেত্রে কি হবে, ওই ব্যারিয়ারের হাইটটা অনেক কমে যাবে। মনে করো আগে ছিল 10 কিলো জুল, এখন হয়ে গেল 2 কিলো জুল। তো সেক্ষেত্রে তখন কি হবে, যে অনেক বেশি মলিকুল ওই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারবে। সো দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন উইল বি ইনক্রিজড। সো সেটা আমরা দেখবো যে আসলে অ্যাক্টিভেশন এনার্জি এন্ড ক্যাটালাইসিস এটা কি, এটা কিভাবে কমানো যায় সেটা আমরা একটু দেখবো এখানে। তারপরে হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস, সেটা আমরা না, এটা আমাদের এখানে নাই, এইটা আগেরটাই ছিল এখানে। এরপরে আরো কিছু আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালাইটিক রিঅ্যাকশনস। এরপরে আর আছে আমরা দুই ধরনের ক্যাটালাইসিসই পড়বো, থিওরি, ক্যাটালাইটিক থিওরি, সেই থিওরি দুইটা আমরা শিখবো। একটা হলো অ্যাডজর্পশন থিওরি আর একটা হলো অ্যাক্টিভেশন কমপ্লেক্স থিওরি। তাহলে ওই থিওরি গুলো আমরা দেখবো, সাথে সাথে কিভাবে সেখান থেকে দুই একটা এক্সাম্পল দেখবো যে এই দুইটা থিওরি আমরা বলছি যে ক্যাটালিস্ট কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা আজকে একটু শিখবো। সো লেটস স্টার্ট নেগেটিভ ক্যাটালাইসিস। অলরেডি তোমরা নেগেটিভ ক্যাটালাইসিস সম্পর্কে কম বেশি জানো, হয়তো বা দুই একটা এক্সাম্পল তোমাদেরকে মনে রাখতে হবে। সো সেটা কি, যে নেগেটিভ ক্যাটালাইসিস হলো আমরা পড়েছি যে সব রিঅ্যাকশনের ক্ষেত্রে যে এক ধরনের পজিটিভ ক্যাটালিস্ট আগে চিন্তা করো। পজিটিভ ক্যাটালিস্ট হলো কি, যেসব সাবস্টেন্স মানে সেটা রিঅ্যাকশন এ পার্টিসিপেট করে না, বাট রিঅ্যাকশনের প্রেজেন্স থেকে রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই ধরনের সাবস্টেন্সকে আমরা বলি পজিটিভ ক্যাটালিস্ট। এখন শুধু পজিটিভ ক্যাটালিস্ট সবসময় রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে এমন না, কখনো কখনো আমরা লাস্ট ক্লাসে আর একটা টার্ম শিখেছিলাম পয়জন। সো পয়জনটা কি করে, ওই যে পজিটিভ ক্যাটালিস্ট আছে সেই পজিটিভ ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়। তাহলে সেগুলো শিখেছি পয়জন। আর নেগেটিভ ক্যাটালিস্ট হলো কি, যেটা যদি রিঅ্যাকশন মানে প্রেজেন্স থাকে তাহলে রেটটাকে আরো কমিয়ে দেয়। তাহলে এই তিনটা জিনিস কিন্তু একটু মনে রাখতে হবে। একটা হলো পজিটিভ ক্যাটালিস্ট, যেটাকে আমরা নরমালি ক্যাটালিস্ট হিসেবে জানি, আর একটা হলো নেগেটিভ ক্যাটালিস্ট যেটা রেটটাকে কমিয়ে দেবে। আর পয়জন, পয়জন হলো যে ক্যাটালিস্টের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি রিডিউস করে দিবে। তাহলে আমরা এই তিন ধরনের কম্পাউন্ডের কথা বা তিন ধরনের সাবস্টেন্স জানলাম। একটা হলো পজিটিভ ক্যাটালিস্ট, একটা নেগেটিভ ক্যাটালিস্ট, আর একটা হলো পয়জন। সো নেগেটিভ ক্যাটালিস্টের একটা এক্সাম্পল আমরা দেখি, the trichloromethane। দেখো trichloromethane or chloroform is used as an aesthetic upon oxidation by air। এই যে ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মটা আমরা কি করি, যে আমাদের এই কোন সেন্সেশনটাকে রিডিউস করার জন্য অথবা আমাদের মানে নার্ভাস সিস্টেমটাকে কিছু সময় এই করার জন্য, যে সেন্সলেস করার জন্য আমাদের শরীরের কোনো একটা অংশ, তো সেক্ষেত্রে এই যে ক্লোরোফর্মটা আমরা ব্যবহার করি। আর তাহলে এই ক্লোরোফর্ম দেখো এখানে কি বলছে, ট্রাইক্লোরোমিথেন ইজ ইউজড অ্যাজ অ্যাসথেটিক আপন অক্সিডেশন বাই এয়ার ইট ফর্মস কার্বনাইল ক্লোরাইড হুইচ ইজ এ পয়জনাস সাবস্টেন্স। তাহলে এই যে কার্বনাইল ক্লোরাইড যেটা তৈরি হচ্ছে, এই যে কার্বনাইল ক্লোরাইড তৈরি হলে যখন এই ক্লোরোফর্ম যে কার্বনাইল ক্লোরাইড তৈরি করে, তাহলে এইটা কিন্তু যদি আমাদের কোনো সিস্টেমে থাকে ক্লোরোফর্ম আমরা ব্যবহার করব আমরা ওই অ্যাসথেটিক হিসেবে। কিন্তু যদি মানে কার্বন এই যে কার্বনাইল ক্লোরাইড তৈরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু বিষাক্ত হয়ে যাবে। তাহলে কি করতে হবে, তাহলে যাতে আমরা এই ক্লোরোফর্মটা বিশুদ্ধ রাখতে পারি তার জন্য আমাদের কি করতে হবে, এই ক্লোরোফর্ম যাতে ফর্ম করতে কার্বনাইল ক্লোরাইড যাতে ফর্ম করতে না পারে তার জন্য আমাদের এই রিঅ্যাকশনটাকে স্লো করে দিতে হবে।
তাহলে সেটা কি করব 2% of ethanol 2% of ethanol when added to chloroform acts as a negative catalyst and surpasses the formation of carbonyl chloride তাহলে ক্লোরোফর্মটাকে আমরা যখন কোনো কন্টেইনারে অথবা কোনো সিলিন্ডারের মধ্যে যদি রাখি তাহলে সেক্ষেত্রে এটা কি হতে পারে যে বায়ুর অক্সিজেনের সাথে খুব সহজেই বিক্রিয়া করে কার্বনাইল ক্লোরাইড তৈরি করতে পারে এবং সেটা কিন্তু বিষাক্ত। তাহলে এই বিষাক্ত হয়ে গেলে তখন কিন্তু ওই যে ক্লোরোফর্মের যে মিক্সচার অথবা সিলিন্ডারে যে ক্লোরোফর্ম থাকবে সেটা কিন্তু আর ব্যবহার করা যাবে না। সো বায়ুতে অক্সিজেন প্রচুর আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যাতে এই ক্লোরোফর্ম কার্বনাইল ক্লোরাইড তৈরি করতে না পারে 2% এথানল যদি আমরা এই ক্লোরোফর্মের সাথে অ্যাড করে রাখি তাহলে এই বিক্রিয়াটা আর হবে না অথবা অনেকটা স্লো হবে, সো দ্যাট উই ক্যান হ্যাভ দিস ক্লোরোফর্ম মাস পিওরার দেন ইফ উই ডু নট অ্যাড এথানল। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে এথানলটা আমরা এখানে ব্যবহার করছি এই এথানলটাই তখন নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হচ্ছে। আরো এক্সাম্পল আছে হাইড্রোজেন পারঅক্সাইড। দেখো ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড এটা ডিকম্পোজ করে এরকম করে ইজ রিটার্ডেড বাই দ্য প্রেজেন্স অফ ডাইলুট অ্যাসিডস অর গ্লিসারল। তাহলে আমরা যদি এই হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি গ্লিসারল অর ডাইলুট অ্যাসিডের প্রেজেন্সে রাখি তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটা আরো অনেক স্লো হবে যাতে কিনা এই হাইড্রোজেন পারঅক্সাইডটা ডিকম্পোজ করবে না। আরো কতগুলো আছে, এত এক্সাম্পল আমি দেখাবো না। এখন আমরা চলে যাই অ্যাক্টিভেশন এনার্জি এন্ড ক্যাটালাইসিস। যে অ্যাক্টিভেশন এনার্জিটা কি সেটা আমরা দেখিয়েছি। এই যে মনে করো যে কোনো একটা রিঅ্যাকশন হলে সেই ক্ষেত্রে আমরা কোলিশন থিওরি যেটা আমরা বলেছি যে এই যে রিঅ্যাক্ট্যান্ট আছে, একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুল এর একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, এই দুইটা মলিকুল কি করে কাছাকাছি আসে, কোলাইড করে, একটা আরেকটার সাথে কলিশন করে। তাহলে কাইনেটিক এনার্জি, এখন এদের মধ্যে যে কাইনেটিক এনার্জি আছে সেই কাইনেটিক এনার্জির কারণে কি করবে একটা আরেকটার সাথে ধাক্কা লাগবে এবং সেই ধাক্কাটা দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি যদি সাফিসিয়েন্ট হয় এবং কলিশন যদি প্রপার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমে কি হবে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমরা তৈরি করতে যাচ্ছি এইটা একটা রিঅ্যাক্ট্যান্ট এইটা একটা রিঅ্যাক্ট্যান্ট, এই দুইটা মিলে একটা প্রোডাক্ট তৈরি করবে। সো তখন কি হয় এই যে মলিকুল দুইটার মধ্যে প্রথমে বন্ধনটা ভাঙবে, এটার মধ্যে বন্ধন ভাঙবে, ভেঙে গিয়ে তারপরে নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে। সো ওই বন্ধন ভাঙার জন্য আমাদের কিছু এনার্জি দরকার হয়, এই মলিকুলটার বন্ধন ভাঙতে কিছু এনার্জি লাগবে, এই মলিকুলের বন্ধন ভাঙার জন্য কিছু এনার্জি দরকার হয়। সো সেই যে এনার্জি ওই এনার্জিটাই কিন্তু আমরা এই যে অ্যাক্টিভেশন এনার্জি হিসেবে পাবো। তাহলে একটা এই যে মলিকুল আছে, এই মলিকুল আছে দুইটা মলিকুল, এই মলিকুলের মধ্যে বন্ধন ভাঙার জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেই শক্তিটাই হলো আমাদের এই যে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এখন এই অ্যাক্টিভেশন এনার্জি গেইন করাটা কিভাবে সম্ভব, যে এখন এই মলিকুলটা আর এই মলিকুলটা পরস্পরের মধ্যে ধাক্কা লাগবে বা কাইনেটিক এনার্জির ফলে এদের কলিশন হবে। এখন এই কলিশন এনার্জি যদি কোনোভাবে এই রিঅ্যাকশন ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারে দেন উই উইল হ্যাভ সাম প্রোডাক্টস, কিন্তু মোস্ট অফ দ্য কেস এটা এই রিঅ্যাকশন ব্যারিয়ারটা গেইন করা অনেক কঠিন, কারণ এই এনার্জিটা অনেক বেশি, যে সেই কারণে এই রিঅ্যাকশন গুলো স্পন্টেনিয়াস হয় না অনেক ক্ষেত্রেই। কিন্তু যদি আমরা কোনো একটা ক্যাটালিস্ট অ্যাড করি, কোনো একটা ক্যাটালিস্ট অ্যাড করলে তখন কি হয়, তাহলে এই যে ভ্যালুটা এটা বলেছি আমরা অ্যাক্টিভেশন এনার্জি, এখন কোনো একটা ক্যাটালিস্ট অ্যাড করার ফলে তখন কি হবে এই যে অ্যাক্টিভেশন এনার্জি অথবা রিঅ্যাকশন ব্যারিয়ার এইটার ভ্যালুটা অনেকটা কমে যাবে এবং এই ভ্যালুটা যদি অ্যাক্টিভেশন এনার্জিটা যদি কমে যায় অথবা এই রিঅ্যাকশন ব্যারিয়ারের ভ্যালুটা যদি অনেক কমে যায় সেক্ষেত্রে অল্প পরিমাণ এনার্জি পেলেই কিন্তু এই ব্যারিয়ারটাকে ওভারকাম করা যায়। তার মানে এইখানে এই দুইটা মলিকুল যে কাইনেটিক এনার্জিতে একটা আরেকটার সাথে কোলাইড করছিল দ্যাট এনার্জি মে এনাফ, তাহলে ওই এনার্জিটাই কিন্তু সাফিসিয়েন্ট হবে এই ব্যারিয়ারটাকে ওভারকাম করার জন্য। তাহলে সেক্ষেত্রে কি হবে এই যে অ্যাক্টিভেশন এনার্জি সেই ভ্যালুটা অনেকটা রিডিউস করে গেল এবং এখান থেকে এইদিকে আসলে আমরা রিঅ্যাক্ট্যান্ট পাবো, এখান থেকে এইদিকে গেলে প্রোডাক্ট পাবো। সো যেহেতু আমাদের এই যে মলিকুল গুলো আছে সেই মলিকুলের কাইনেটিক এনার্জি বা কলিশন এনার্জি এই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারবে, সে কারণে আমরা মানে ওভারকাম করতে পারবে মানে কি এই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারতো যত মলিকুল এই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারবে তার থেকে অনেক অনেক বেশি মলিকুল। সো উই উইল গেট মোর প্রোডাক্ট
so that the rate of the reaction will be increased. সো এইভাবেই কিন্তু ক্যাটালিস্ট গুলো রিঅ্যাকশন রেটটাকে, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে ক্যাটালিস্ট কি করে, রিঅ্যাকশন পাথ, এই দেখো এইটা ছিল ইনিশিয়াল রিঅ্যাকশন পাথ, কিন্তু তার মানে এটা হলো আমাদের একটা বড় একটা পাহাড়, এই যে হিলটাকে যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে একদম পুরো নিচের থেকে আস্তে আস্তে বেয়ে 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 আমাদেরকে একদম টপে উঠতে হবে, টপ থেকে তারপরে আমাদের এই প্রোডাক্টে আসতে হবে। কিন্তু যখন আমরা এসে চলে যাব যে ক্যাটালিস্ট ইউজ করব, তখন একটা এর ভিতর দিয়ে একটা টানেল হয়ে গেল, এই যে একটা টানেল, যেই টানেলটা ওভারকাম করা অনেক সহজ। তাহলে আমরা যখন যদি কোনো ইসের পাহাড়ের মধ্যে দিয়ে একটা রাস্তা করতে হয়, তখন কি করে মানুষ কিন্তু ওই পাহাড়ের উপর দিয়ে রাস্তা করে না বেশিরভাগ ক্ষেত্রে, তখন কি করে একটা টানেল তৈরি করে বা সরু পথ তৈরি করে, যার ভিতর দিয়ে আমরা হেঁটে বা গাড়ি চালিয়ে যেতে পারি, এবং সেই কারণে কিন্তু আমাদের এনার্জিও কম লস হবে, আবার সময়ও কম লাগবে। সো আমরা এভাবে কিন্তু ওই টানেল করে, তার মানে এটা একটা ডিফারেন্ট রুট, তাহলে এই রিঅ্যাকশনের জন্য কিন্তু তোমার ডিফারেন্ট আর একটা রুট তৈরি হচ্ছে বা পাথ তৈরি হচ্ছে when we are using catalyst. সো ক্যাটালিস্ট কি করে, আমাদের রিঅ্যাকশন পাথটাকে ডিফারেন্ট করে বা নতুন আর একটা পাথ তৈরি করে আমরা রিঅ্যাকশন রেটটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব থিওরিজ অফ ক্যাটালাইসিস। এই ক্যাটালাইসিসের মোটামুটি দুই রকম থিওরি আছে। আমি এইখানে বললাম যে আসলে রিঅ্যাকশন পাথটাকে চেঞ্জ করে দিচ্ছে, তাহলে সেটা আমরা দুইটা থিওরি করে ইউজ করে এই ক্যাটালাইসিস যে থিওরি অথবা কনসেপ্টটা, এটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। সো দুইটা থিওরি আছে, সেই দুইটা থিওরি কি কি, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফরমেশন থিওরি। তাহলে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফরমেশন থিওরি এটা একটা, এটা মানে কি যে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করবে, রিঅ্যাক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট এগুলো মিলে নতুন একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করবে, তাহলে এটা একটা থিওরি। আর একটা হলো অ্যাডজর্পশন থিওরি। তবে একটা মজার জিনিস যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফরমেশন থিওরি এইটা হবে সরি হোমোজেনিয়াস ক্যাটালাইসিসের ক্ষেত্রে। হোমোজেনিয়াস ক্যাটালাইসিসের ক্ষেত্রে কেন, কারণ হলো এইখানে রিঅ্যাক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট যদি সেম ফিজিক্যাল স্টেটে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা হোমোজেনিয়াস ক্যাটালাইজড অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করতে পারবে। সো দ্যাট we can consider this theory intermediate compound formation theory. আর অ্যাডজর্পশন থিওরি, অ্যাডজর্পশন মানে কি, যে সারফেসে কোনো একটা মলিকুলের সাথে একটা দুর্বল বন্ধন তৈরি করা, তাহলে অ্যাবজর্পশন বা অ্যাডজর্পশন এই দুইটা টার্ম তোমরা একটু শিখবা। অ্যাডজর্পশন হলো এই যে মনে করো একটা সলিড সারফেস আছে, এই সলিড সারফেসে শুধুমাত্র একটা মলিকুল এসে যদি এটার সাথে একটা বন্ড ফর্ম করে, তাহলে এটা হলো অ্যাডজর্পশন। আর অ্যাবজর্পশন হলো আমরা এই যে যদি মনে করো একটা এক টুকরা তুলা অথবা কাপড়, একটা স্পঞ্জ, এটা নিলাম, নিয়ে যদি তুমি পানির মধ্যে ফেলে দাও, তাহলে কি হবে, ওই পানির মলিকুল কিন্তু মানে ওই যে পানির মলিকুল পুরো স্পঞ্জে কিন্তু একদম শুষে নেবে। সো এইগুলো হলো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হলো একদম সবগুলো মলিকুল এটা করবে, আর অ্যাডজর্পশন হলো শুধুমাত্র সারফেসে এটা মানে সারফেসে অ্যাবজর্পশন হবে। তাহলে absorption is a kind of absorption, but not all the absorptions are adsorption. আচ্ছা, তাহলে in general the intermediate compound formation theory applies to homogeneous catalytic reactions and absorption theory applies to heterogeneous catalytic reactions. আচ্ছা, তাহলে এই absorption থিওরিটা হলো কিসের ক্ষেত্রে হবে, সলিডের ক্ষেত্রে, বা সরি হেটারোজেনিয়াস ক্যাটালাইসিস, যেটা আমরা লাস্ট ক্লাসে হোমোজেনিয়াস এবং হেটারোজেনিয়াস ক্যাটালাইসিস পড়েছি। আচ্ছা, তাহলে এখন আমরা ইন্টারমিডিয়েট থিওরিটা বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফরমেশন থিওরি এটা একটু এক্সপ্লেইন করি। যে এটা খুব সিম্পল একটা জিনিস। দেখো, আমরা যদি এই যে একটা রিঅ্যাকশন কনসিডার করি, A প্লাস বি, সি ইজ এ ক্যাটালিস্ট, এ এবং বি হলো রিঅ্যাক্ট্যান্ট, এবং এই দুইটা রিঅ্যাক্ট্যান্ট এবং এই ক্যাটালিস্ট এই তিনটা কিন্তু সেম ফিজিক্যাল স্টেটে আছে। তাহলে এ প্লাস বি, সি হলো ক্যাটালিস্ট এবং প্রোডাক্ট ফর্ম করছে এ বি। তাহলে এই রিঅ্যাকশনটা আসলে আমরা এই থিওরি দিয়ে কিভাবে এক্সপ্লেইন করতে পারি সেটা একটু দেখি। এখানে সিস্টেমটা হলো যে প্রথমে কি করবে, এই এ অথবা বি এর যে কোনো একটা কম্পোনেন্ট ক্যাটালিস্টের সাথে একটা কমপ্লেক্স ফর্ম করবে। এই যে তাহলে এখানে কিন্তু দুইটা রিঅ্যাক্ট্যান্ট আমি নিয়েছি, দুইটা রিঅ্যাক্ট্যান্টের মধ্যে দুইটা কিন্তু একসাথে এই ক্যাটালিস্টের সাথে ইন্টারমিডিয়েট ফর্ম করছে না। তাহলে কি করবে, আইদার এ অর বি এর ভিতরে যে কোনো একটা
এ অথবা বি এর যে কোনো একটা রিঅ্যাকট্যান্ট সি এর সাথে একটা কমপ্লেক্স তৈরি করবে। দেখো এই দেখো, হোয়ার সি অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট, দ্য রিঅ্যাকশন প্রসিডস থ্রু রিঅ্যাকশন। প্রথমে এ সি এর সাথে বিক্রিয়া করে এ সি একটা কমপ্লেক্স তৈরি করলো বা ইন্টারমিডিয়েট তৈরি করলো। তারপরে এই এসি আবার বি এর সাথে রিঅ্যাকশন করে, দেখো এসি বি এর সাথে রিঅ্যাকশন করে নতুন আরেকটা কমপ্লেক্স তৈরি করলো, মানে নতুন প্রোডাক্ট তৈরি করলো। আর সি যে আমাদের ক্যাটালিস্ট যা ছিল সেটা আবার আমাদের এই যে সি ক্যাটালিস্ট শুরু করেছিলাম সি ক্যাটালিস্ট দিয়ে, আবার ফাইনালি আমরা সি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে যে দুইটা প্রসেস আমরা এখানে দেখছি, যে তাহলে প্রথমে কি হচ্ছে, একটা সিম্পল রিঅ্যাকশন আমরা চিন্তা করি, এ প্লাস বি ফর্ম করে এ বি প্রোডাক্ট এবং ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট সি। তাহলে এখন এখান থেকে আমরা যা দেখতে পাচ্ছি যে এ প্রথমে কি করছে, একটা ক্যাটালিস্টের সাথে যুক্ত করে তখন নতুন একটা প্রোডাক্ট তৈরি করলো এ বি, সরি নতুন একটা প্রোডাক্ট হলো এ সি, এবং ফার্দার এইটাকে আসলে ইন্টারমিডিয়েট, এবং এই ইন্টারমিডিয়েটটা কিন্তু খুবই কম সময়ের জন্য হবে, বা ট্রানজিশন স্টেটও বলতে পারো, যে এটা একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো। এই ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার পরে তখন আবার কি করবে, এই ইন্টারমিডিয়েট আমাদের যে সেকেন্ড যে রিঅ্যাকট্যান্টটা আছে সেই রিঅ্যাকট্যান্টের সাথে রিঅ্যাক্ট করে আমাদের প্রোডাক্ট তৈরি করবে, এবং এই যে এসি ইন্টারমিডিয়েট এর মধ্যে যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা ভেঙে গিয়ে সি আমাদের ক্যাটালিস্ট হিসেবে আলাদা করে পেয়ে যাব। এই জন্যই কিন্তু আমরা বলেছি যে রিঅ্যাকশনের শুরুতে এবং রিঅ্যাকশন শেষে ক্যাটালিস্ট উইল বি আনচেঞ্জড, ক্যাটালিস্টের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এখন একটা এক্সাম্পল দেখি আমরা। এই দেখো, ক্যাটালাইটিক অক্সিডেশন অফ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডটা আমরা কি করি, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করব, এটা হলো আমাদের একটা রিঅ্যাকশন। তাহলে এইখানে আমরা নাইট্রিক অক্সাইডকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছি। সো সেটা কিভাবে ক্যাটালিস্ট হিসেবে আমরা এখানে যে এক্সাম্পল বলেছি তার সাথে আমরা ম্যাচ করাতে পারি কিনা দেখো। নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট, তাহলে এই হলো আমাদের রিঅ্যাকশনটা, ওভারঅল রিঅ্যাকশন, সালফার ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম সালফার ট্রাইঅক্সাইড। তাহলে নাইট্রিক অক্সাইড ইজ ওয়ার্কিং অ্যাজ ক্যাটালিস্ট। সো এখানে নাইট্রিক অক্সাইড প্রথমে কি করছে, এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে এই অক্সিজেন হলো আমাদের একটা রিঅ্যাকট্যান্ট, আর সালফার ডাইঅক্সাইড একটা রিঅ্যাকট্যান্ট, আর নাইট্রিক অক্সাইড হলো আমাদের ক্যাটালিস্ট। তাহলে প্রথমে এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করলো, এবং এর পরবর্তীতে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করছে, আর একটা যে রিঅ্যাকট্যান্ট আমাদের ছিল সালফার ডাইঅক্সাইড, তার সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড এন্ড এই যে নাইট্রিক অক্সাইড। তাহলে বিক্রিয়ার শুরুতে আমরা নাইট্রিক অক্সাইড নিয়েছিলাম, বিক্রিয়ার শেষেও কিন্তু নাইট্রিক অক্সাইড পেলাম, এবং আমাদের এই যে যে এক্সাম্পলটা জেনারেল এক্সাম্পল দেখিয়েছিলাম এ প্লাস বি এবং ক্যাটালিস্ট সি ফর্ম করে এবি প্রোডাক্ট, এক্স্যাক্টলি সিমিলার টু দিস। দেখো নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট, যেটা প্রথমে অক্সিজেনের সাথে, দ্যাট মিন্স ওয়ান অফ দ্য রিঅ্যাকট্যান্টের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম করলো। এরপরে কি হলো, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করে, যে সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড প্রোডাক্ট এবং নাইট্রিক অক্সাইড আমাদের যে ক্যাটালিস্ট ছিল সেই ক্যাটালিস্টটা পাওয়া গেল। সো দিস ইজ দ্য মেকানিজম, অর দিস ইজ দ্য, আমরা যে বলছি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন থিওরি সেটা। এরপরে আরো অনেক এক্সাম্পল আছে, প্রিপারেশন অফ ডাইইথাইল ইথার, আমি একটা দেখাই, এটা দেখাবো না। তাহলে প্রিপারেশন অফ ডাইইথাইল ইথার, এই যে দেখো ইথার বিক্রিয়া, ইথার তৈরি করার সিস্টেমটা কি, যে সালফিউরিক অ্যাসিড হলো আমাদের ক্যাটালিস্ট, তাই না? সালফিউরিক অ্যাসিড ক্যাটালিস্ট, এবং 2 মলিকুল অ্যালকোহল থেকে 1 মলিকুল ওয়াটার রিমুভালের ফলে ইথার মলিকুল তৈরি হয়, যেটা আমরা ইথার যখন পড়েছি অর্গানিক কেমিস্ট্রিতে তখন আমরা কিন্তু এটা দেখাইছি যে ফরমেশন অফ ইথার। যে তাহলে সেক্ষেত্রে এই সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে আমরা কি করছি, ইথার তৈরি করছি বাই রিমুভাল অফ 1 মলিকুল অফ ওয়াটার ফ্রম 2 মলিকুল অফ অ্যালকোহল। তাহলে 2 মলিকুল অ্যালকোহল থেকে আমরা 1 মলিকুল ওয়াটারকে রিমুভালের মাধ্যমে ইথার তৈরি করছি ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন সেটা দেখো কিভাবে সম্ভব। প্রথমে 1 মলিকুল সালফিউরিক অ্যাসিড 1 মলিকুল এথানলের সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট এবং ওয়াটার তৈরি করলো। সো এই দেখো ইথাইল হাইড্রোজেন সালফেট সালফিউর তাহলে তৈরি হলো, আর হলো 1 মলিকুল ওয়াটার। সো এই হলো আমাদের রিঅ্যাকশনটা। সো দিস ইজ আওয়ার ক্যাটালিস্ট এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিঅ্যাকট্যান্টস। এখানে দুইটা রিঅ্যাকট্যান্ট, একই জিনিস, বাট এটা একটা রিঅ্যাকট্যান্ট, এটা একটা রিঅ্যাকট্যান্ট ধরে নিলাম। তাহলে এই রিঅ্যাকট্যান্টের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করলো প্লাস ওয়াটার মলিকুল। সো আমাদের এই একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে গেছি। তারপরে কি হবে,
এই যে আমাদের যে কমপ্লেক্সটা তৈরি হলো ইথাইল হাইড্রোজেন সালফেট ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা তখন কি করবে, আরেক মলিকুল অ্যালকোহলের সাথে বা এথানলের সাথে বিক্রিয়া করে ইথার তৈরি করবে এবং সাথে সাথে এই সালফিউরিক অ্যাসিড মলিকুলটা তৈরি করবে, যেইটা কিনা আমরা শুরু করেছিলাম, এই যে দেখো রিঅ্যাকশনের শুরুতে সালফিউরিক অ্যাসিড শুরু করেছিলাম এবং রিঅ্যাকশন শেষেও কিন্তু সালফিউরিক অ্যাসিড পাচ্ছি। সো the sulfuric acid is working as a catalyst, and what we have mentioned that intermediate compound formation theory, যে এই ক্যাটালিস্টের তাহলে এই যে মেকানিজমটা, এটাও কিন্তু তোমরা একটা एग्जांपल দেখে নিতে পারো, সেটা আমাদের বইয়ের মধ্যে আছে। আচ্ছা, এরপরে অ্যাবজর্পশন থিওরিতে চলে যাই আমরা। অ্যাবজর্পশন থিওরিটা আরেকটু বেশি মজার, তবে এইখানে স্টেপটা একটু বেশি, এখানে 4টা স্টেপ। এইখানে আমরা যখন এই যে থিওরিটা বলেছি যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন থিওরি, এখানে 2টা স্টেপ। প্রথমে একটা রিঅ্যাকট্যান্ট কমপ্লেক্সের সাথে ক্যাটালিস্টের সাথে একটা কমপ্লেক্স তৈরি করে, তার পরবর্তীতে ওই কমপ্লেক্সটা আবার সেকেন্ড রিঅ্যাকট্যান্টের সাথে বিক্রিয়া করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করে এবং ক্যাটালিস্টটাকে ছেড়ে দেয়। কিন্তু যখন আমরা এই যে অ্যাবজর্পশন থিওরির কথা বলবো, এই অ্যাবজর্পশন থিওরিটা হয় নরমালি হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস, যেটা বলেছি হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস, তার মানে হলো এই দেখো, এই হলো আমাদের একটা রিঅ্যাকট্যান্ট গ্যাস, রিঅ্যাকট্যান্ট গ্যাস এবং ক্যাটালিস্ট হলো সলিড। সো এইরকম ক্ষেত্রে মোস্ট অফ দা কেস যে রিঅ্যাকট্যান্ট গ্যাস এবং ক্যাটালিস্ট সলিড, এই ক্ষেত্রে আমরা এই পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা স্টেপ গুলো কি সেটা আমরা একটার পর একটা বলবো। সো adsorption theory, this theory explains the mechanism of a reaction between two gaseous catalyzed gases catalyzed by a solid, heterogeneous or contact catalysis. Here the catalyst functions by adsorption of the reacting molecules on its surface. আচ্ছা, আমি एग्जांपल দেখালে তখন খুব মজায় বুঝবা। মনে করো এই যে আমাদের একটা নিকেল ক্যাটালিস্ট আছে, নিকেল না বলি আমি এখানে জেনারেল एग्जांपल বললাম, এই যে একটা সলিড ক্যাটালিস্ট আছে, আমাদের এ হলো একটা রিঅ্যাকট্যান্ট, বি একটা রিঅ্যাকট্যান্ট। তাহলে এইখানে প্রথম স্টেপে হয় কি, যে এই যে রিঅ্যাকট্যান্ট দুইটা, এই দুইটা রিঅ্যাকট্যান্ট প্রথমে এই ক্যাটালিস্টের সাথে একটা দুর্বল বন্ধন তৈরি করে। সেই দুর্বল বন্ধনটা হতে পারে হাইড্রোজেন বন্ড অথবা ভ্যান ডার ওয়ালস বন্ড। যে আসলে এই যে হলো আমাদের ক্যাটালিস্ট, এটা একটা মনে করো সলিড সারফেস অথবা সলিড মেটাল একটা। তাহলে এই যে সলিড সারফেস, এর সাথে কি করে আমাদের দুইটা রিঅ্যাকট্যান্ট, এটা একটা রিঅ্যাকট্যান্ট, এটা একটা রিঅ্যাকট্যান্ট, দুইটা রিঅ্যাকট্যান্ট প্রথমে। তাহলে ফার্স্ট স্টেপটা আমি এখানে দেখি, অ্যাবজর্পশন অফ রিঅ্যাকট্যান্ট মলিকিউলস, কার সাথে, এই যে অ্যাবজর্পশন অফ দ্য রিঅ্যাক্টিং মলিকিউলস টু দ্য ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্টের সাথে আমার দুইটা রিঅ্যাক্টিং মলিকিউল কি করছে, এর সারফেসে একটা দুর্বল বন্ধন তৈরি করছে। সো এটা হলো স্টেপ 1। দ্বিতীয় স্টেপে কি হবে, দ্বিতীয় স্টেপে এই যে রিঅ্যাকট্যান্ট যে মলিকিউল গুলো ছিল, এই মলিকিউল গুলো এই যে ক্যাটালিস্টের সাথে যুক্ত থাকা অবস্থায় যে এই যে বন্ধনটা, এই বন্ধনটা দুর্বল এবং তখন এই দুইটা রিঅ্যাকট্যান্ট মলিকিউল কাছাকাছি একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করবে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে হলো ক্যাটালিস্টের গায়ে দুইটা মলিকিউল লেগে গেল এবং তার পরবর্তীতে কি হবে, ওই যে দুইটা মলিকিউল রিঅ্যাকট্যান্ট মলিকিউল ছিল, সেই দুইটা মলিকিউল এই ক্যাটালিস্টের সাথে যুক্ত থাকা অবস্থায় একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করবে। সো এখানে দেখো ফরমেশন অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স স্টেপ 2 তে। সো কি করে, the particles of the reactants adjacent to one another join to form one intermediate complex. The activated complex is unstable, it has only fleeting existence, মানে এটা খুব কম সময়ের জন্য থাকে বা একদম অল্প সময়ের জন্য বা ট্রানজিশন স্টেট। তাহলে প্রথমে কি বললাম, এই দুইটা রিঅ্যাকট্যান্ট মলিকিউল ক্যাটালিস্টের গায়ের সাথে লেগে গেল, অ্যাবজর্পশন হলো, তারপরে ওই দুইটা মলিকিউল কাছাকাছি এসে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করলো। দেন স্টেপ 3 তে কি হবে, তখন এই দুইটা মলিকিউল নতুন করে, যেহেতু অ্যাক্টিভেটেড কমপ্লেক্স অথবা একটা পাওয়ার ইসের মানে হাই এনার্জি কমপ্লেক্স, তারা ভেঙে গিয়ে নতুন দুইটা প্রোডাক্ট সি এবং ডি তৈরি করবে। তাহলে এই যে স্টেপটা, এই স্টেপ থেকে 3 নাম্বার স্টেপে আসতে কিন্তু এরা অলরেডি প্রোডাক্ট ফর্ম করে ফেলছে। তবে এখনো কিন্তু এই যে দুইটা মলিকিউল, যে প্রোডাক্ট দুইটা, সেই প্রোডাক্ট দুইটা কিন্তু এখানে দুইটা প্রোডাক্টই হবে এমন কোনো কথা নেই, এখানে একটা প্রোডাক্টও হতে পারে, এই দুইটা মিলে নতুন একটা প্রোডাক্ট তৈরি হতে পারে। সো বাট মেইন হলো যে এখানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স আছে, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে আমরা এখানে প্রোডাক্ট পেয়ে যাচ্ছি থার্ড স্টেপে। এবং তখনও কিন্তু এই যে প্রোডাক্ট মলিকিউল গুলো আছে, সেই প্রোডাক্ট মলিকিউল গুলো ক্যাটালিস্টের গায়ের সাথে অ্যাবজর্ব অবস্থায় আছে।
তারপরে হবে কি ডিসঅর্পশন। এই যে স্টেপ 4 এ গিয়ে দেখবা যে এটা ডিসঅর্পশনে, দেখো ডিসঅর্পশন অফ দ্য প্রোডাক্ট। তাহলে 3 নম্বর স্টেপটা একটু দেখাই আগে, ডিকম্পোজিশন অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। তাহলে এই যে আমাদের অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ছিল, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ভেঙে গিয়ে নতুন একটা প্রোডাক্ট, একটা বা দুইটা প্রোডাক্ট তৈরি করছে, অথবা যতগুলো প্রোডাক্ট হওয়া উচিত। তাহলে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ভেঙে গিয়ে আমাদের নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং স্টিল ইট ইজ অ্যাবজর্বড এট দ্য সারফেস অফ দ্য ক্যাটালিস্ট। তারপরে এর পরবর্তীতে 4 নম্বর স্টেপে কি ডিসঅর্পশন অফ প্রোডাক্টস। তাহলে এই যে প্রোডাক্ট দুটো, এই দুটো প্রোডাক্ট ছিল এই ক্যাটালিস্টের গায়ের থেকে, তখন আবার রিমুভ হয়ে যাবে। দ্য পার্টিকেলস অফ দ্য প্রোডাক্টস আর ডিসঅলভড অর রিলিজড ফ্রম দ্য সারফেস। তাহলে এই যে ক্যাটালিস্টের যে সারফেস, সেই সারফেস থেকে এটা রিমুভ হয়ে যাচ্ছে অথবা ডিসলভ হয়ে যাচ্ছে, সো দ্যাট উই আর গেটিং দিস প্রোডাক্ট এন্ড ক্যাটালিস্ট অ্যাজ সেপারেট। তাহলে বিক্রিয়ার শুরুতে কিন্তু, যখন আমরা বিক্রিয়া শুরু করি নাই, তখন কিন্তু এই যে ক্যাটালিস্ট এরকম ছিল এবং দুইটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুল আলাদা ছিল। এবং ফার্স্ট স্টেপে ওই ক্যাটালিস্টের সাথে এটা দুর্বল বন্ধন হলো, এবং তারপরে দুইটা মিলে একটা নতুন অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলো। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ভেঙে গিয়ে নতুন প্রোডাক্ট তৈরি হলো। নতুন প্রোডাক্ট তৈরি হওয়ার পরে তারপরে কি হলো, এই যে প্রোডাক্টের মধ্যে যে বন্ধনটা ছিল এবং প্রোডাক্ট এবং ক্যাটালিস্টের সাথে যে বন্ধনটা ছিল, সেই বন্ধনটা ভেঙে গিয়ে প্রোডাক্ট আলাদা এবং ক্যাটালিস্ট সেপারেট হয়ে গেল। সো দিস আর দ্য 4 স্টেপস ফর দ্য অ্যাবজর্পশন থিওরি। আচ্ছা, তাহলে এখানে একটা এক্সাম্পল দেখো, এই যে আছে আমাদের ইথিন বা অ্যালকিন। এই অ্যালকিনের সাথে যখন আমরা হাইড্রোজেন অ্যাড করি বা হাইড্রোজিনেশন, যে হাইড্রোজিনেশন যদি আমরা করি, যে আমরা বিক্রিয়াটা জানি অলরেডি, তোমরা কিন্তু এই বিক্রিয়াটা অনেকবার শিখেছো। অ্যালকিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে। সো এই বিক্রিয়াটা কিন্তু আমরা এখন দেখবো যে এক্স্যাক্টলি আসলে কিভাবে হয় ক্যাটালিস্টের সাথে। দেখো, প্রথমে এই হলো আমাদের নিকেল ক্যাটালিস্ট আছে। নিকেল ক্যাটালিস্টের সাথে এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন মলিকুল, এবং যে এখানে আসলে একটু ভুল হয়েছে, যে স্টেপ 1 এ আমাদের এই যে হাইড্রোজেন এবং এই দেওয়া উচিত ছিল ইথিন একসাথে, যেমন এইখানে দেখানো হয়েছে। তো এইখানে ওরা একটু ভুল করছে, এখানে নিকেল না দিয়ে এখানে হাইড্রোজেন দেওয়া উচিত ছিল, ইথিন দেওয়া উচিত ছিল। সো যাই হোক, একটা এই হলো নিকেল ক্যাটালিস্ট, যেটা আমি অলরেডি এখানে ক্যাটালিস্ট হিসেবে দেখাইছি। সো এই হলো আমাদের নিকেল ক্যাটালিস্ট সলিড। এই নিকেল ক্যাটালিস্টের সাথে হাইড্রোজেন এবং ইথিন, এটাও কিন্তু গ্যাস, এটা গ্যাস, এটা গ্যাস। তাহলে এই হাইড্রোজেন এবং ইথিন কিন্তু এই নিকেল ক্যাটালিস্টের গায়ের সাথে লেগে লেগে একটা দুর্বল বন্ধন, এই যে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, এটা হলো দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ড অথবা হাইড্রোজেন বন্ড। সো এখানে যেহেতু ইথিন আছে, এখানে হাইড্রোজেন বন্ড হওয়ার কোনো সুযোগ নেই। সো এখানে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস বন্ড তৈরি হবে, যা হাইড্রোজেন বন্ডের থেকেও অনেক দুর্বল বন্ধন শক্তি। আচ্ছা, তাহলে এই যে আমাদের নিকেল ক্যাটালিস্টের সাথে ইথিন এবং হাইড্রোজেন, এরা দুর্বল বন্ধনের মাধ্যমে, দেখো এখানে এই হলো আমাদের নিকেল ক্যাটালিস্টের সারফেস। এটা হলো রিয়েল এক্সাম্পল যদি বলি, তাহলে এই যে নিকেল ক্যাটালিস্টের সারফেস এবং এই সারফেসের গায়ে হাইড্রোজেন গ্যাস লেগে গেছে, এবং ইথেন গ্যাস, এই যে ইথিন গ্যাস, এই ইথিন গ্যাসও কিন্তু এই নিকেল ক্যাটালিস্টের গায়ে লেগে আছে। তারপরে কি হবে সেকেন্ড স্টেপে হলো কি, যে এই যে নিকেল ক্যাটালিস্ট এবং নিকেল ক্যাটালিস্টের সাথে তো অলরেডি লেগে আছেই, এই অবস্থায় এই যে ইথিন এবং হাইড্রোজেন, দেখো এই যে হাইড্রোজেন আর ইথিন অনেক দূরে দূরে ছিল, কিন্তু পরবর্তীতে কি হবে, এই যে ইথিন এবং হাইড্রোজেন দুইটা পাশাপাশি এসে এদের মধ্যে দুর্বল একটা বন্ধন তৈরি হবে। সো এটা হলো আমাদের অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। সো এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলো, যেমন এইখানে দেখো এই যে স্টেপ 3, এরপরে এই যে স্টেপ 2 এখানে, তখন এইটা ভুল দিছে, এটা আসলে এই ফিগারটা তোমরা ফলো করো না, জাস্ট এই ফিগারটা ফলো করো। সো এখানে দেখো, তাহলে কি হলো, এই যে হাইড্রোজেন এবং এই যে ইথিন, এর মধ্যে একটা দুর্বল বন্ধন তৈরি হলো, এবং তখন একটা অলরেডি এখনো কিন্তু এই নিকেল সারফেসের সাথে, নিকেল ক্যাটালিস্টের সারফেসের সাথে কিন্তু হাইড্রোজেন এবং ইথিন দুইটা অ্যাডজর্ব অবস্থায় আছে। এরপরে থার্ড স্টেপে কি হলো, এই থার্ড স্টেপে কি হবে, এই যে ইথিন এবং হাইড্রোজেন এটা মিলে ইথেন তৈরি করে ফেললো, এবং স্টিল ইট হ্যাজ দ্য কানেকশন উইথ দ্য নিকেল সারফেস। এর পরবর্তীতে কি হবে, এর পরবর্তীতে এই যে বন্ধনটা ছিল নিকেল সারফেস এবং এই যে আমাদের প্রোডাক্ট, এখান থেকে কিন্তু এখানে অলরেডি আমাদের ইথেন তৈরি হয়ে গেছে। সো এই যে ইথিন এবং হাইড্রোজেন ছিল, এই দুইটা মিলে নতুন করে একটা প্রোডাক্ট তৈরি করলো ইথেন, এবং তারপরে
কি হলো, এই যে থার্ড স্টেপের পরে মানে থার্ড স্টেপ থেকে গিয়ে ফোর্থ স্টেপ যেটা চলে আসলো, তখন এই যে ইথেন মলিকুল এবং নিকেল সারফেসের মধ্যে যে বন্ডটা ছিল বা দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন, সেই বন্ধনটা ভেঙে গিয়ে এই হলো আমাদের প্রোডাক্ট আর এই হলো আমাদের ক্যাটালিস্ট। সো এই যে প্রোডাক্ট ক্যাটালিস্ট এবং এই যে প্রোডাক্ট এটা আমরা পেলাম। সো আলটিমেটলি আমরা দেখলাম কি যে আমাদের যে নিকেল ক্যাটালিস্ট যেটা ছিল সেই ক্যাটালিস্ট কিন্তু সেপারেটই থাকলো, আর এই দুইটা রিঅ্যাকট্যান্ট মিলে একটা প্রোডাক্ট, যেটা কিন্তু আমি এখানে বলেছি যে এখানে আমাদের দুইটা প্রোডাক্টই হবে এমন কোনো কথা নাই, এখানে একটা প্রোডাক্টও হতে পারে। যেমন আমরা এই বিক্রিয়াটাই কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা রিঅ্যাকট্যান্ট আছে একটা প্রোডাক্ট আছে। সো এটা একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট যে কোনো আর বা তিনটাও হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বাই দিস প্রসেস উই ক্যান আই হ্যাভ দ্য আইডিয়া হাউ দ্য অ্যাবজর্পশন ক্যাটালাইসিস হ্যাপেন্স। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে আমি অলরেডি যেটা বলেছি যে এখানে যে চারটা স্টেপ দেওয়া আছে সেই চারটা স্টেপ কোথায় কি হয়, প্রথমে হাইড্রোজেনটা ক্যাটালিস্টের সাথে অ্যাবজর্ব করে। তো এই যে অ্যাবজর্পশন অফ হাইড্রোজেন মলিকুলস, এই হাইড্রোজেন মলিকুলটাই করছে, তারপরে হাইড্রোজেন বন্ড ভেঙে যাচ্ছে, তারপরে ফরমেশন অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, তারপরে ডিকম্পোজিশন অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এই যে চারটা স্টেপ আমরা ওই সিম্পল এক্সাম্পলের জন্য যেমন দেখাইছি, এই নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে ইথিন এবং হাইড্রোজেনের বিক্রিয়াও কিন্তু ওই একইভাবে এটা হচ্ছে। এখন আমরা চলে যাব অ্যাসিড বেস ক্যাটালাইসিস। সো অ্যাসিড বেস ক্যাটালাইসিস কি, যে আমরা অলরেডি কিন্তু অ্যাসিড বেস ক্যাটালাইসিসের এক্সাম্পল ইসের মধ্যে যখন এই যে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেছি সেখানে কিন্তু আমরা অ্যাসিড বেস ক্যাটালাইসিস দেখেছি, যে সেখানে অ্যাসিড বা বেস এর যে কোনো একটা যদি ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা যায় কোনো একটা বিক্রিয়ায়, তাহলে অথবা ক্যাটালিস্ট হিসেবে ইউজড হয়, তাহলে ওই বিক্রিয়াকে বলবো আমরা অ্যাসিড বেস ক্যাটালাইসিস। তাহলে তার কিছু এক্সাম্পল আমরা দেখি। ইনভার্সন অফ কেন সুগার, আমরা যেটা আখ সুগার কেন, যেটা আখের থেকে যে আখের রস, তাই না, আখের রস থেকে যেটা পাওয়া যায় সুগার, অথবা আমরা যে সুগার যেটা খাই বাজারের থেকে কিনে আনি সেটাই কিন্তু এটা। এই যে কেন সুগার, এইটাকে যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করা হয়, তাই না, অ্যাসিড, এই দেখো অ্যাসিড মানে কি H+, তাই না, H+ এর প্রেজেন্সে যদি আমরা এটাকে হাইড্রোজিনেশন করি, তাহলে কেন সুগারের প্রেজেন্সে যদি আমরা কেন সুগারকে যদি অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোজিনেশন করি, তাহলে আমরা পাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সো এখানে এই অ্যাসিডটা হলো ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছে। দেখো এই হাইড্রোজেন আয়ন কিন্তু আমাদের এই প্রোডাক্টের সাথে কোনো সম্পর্ক নেই। দেখো এইখানে যতগুলো কার্বন ছিল এবং যতগুলো হাইড্রোজেন ছিল, যতগুলো অক্সিজেন ছিল, বিক্রিয়ার শেষে কিন্তু ঠিক ততগুলো হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন এখানে পাবা। সো এখানে দেখো 12টা কার্বন, তাহলে 6টা আর 6টা 12টা, হাইড্রোজেন 22 আর 2 24, তাহলে হাইড্রোজেন 12 12 24, তারপরে অক্সিজেন 11 অক্সিজেন, তাহলে আচ্ছা এখানে অক্সিজেন একটা কই থেকে আসলো, এখানে এই লাগবে, যেহেতু হাইড্রোলাইসিস করছি H+, তাই H+ এর সাথে আমাদের একটা আসবে যে হাইড্রোনিয়াম আয়ন হিসেবে আসবে। এটা আসলে শুধু H+ হিসেবে না, এটা হাইড্রোনিয়াম আয়ন হিসেবে আসে, যে কারণে সেখান থেকে একটা অক্সিজেন এখানে আমরা নিতে পারি। সো এই যে এই কারণে আমি এখানে দেখাচ্ছি যে 11টা অক্সিজেন আছে, এখানে 12টা অক্সিজেন আছে। সো ইনভার্সন অফ কেন সুগারের ক্ষেত্রে আমরা এই যে অ্যাসিডটাকে ইউজ করছি অ্যাজ ক্যাটালিস্ট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা যাচ্ছে। এবং এরপরে আমরা যদি দেখি যে জেনারেল অ্যাসিড বেস ক্যাটালাইসিস, ওই একই জিনিস, তাও নট অনলি H+, মানে আসলে আমি এখানে এক্সাম্পল দেখেছি সবগুলো শুধু H+। সো শুধু H+ নয়, আরো অন্য যে কোনো ব্রোনেস্টেড অ্যাসিড, দ্যাট মিন্স প্রোটন ডোনার, not only the H+ ions but all bronested bases proton donors cause acid catalysis. Thus the general acid catalysis are H+, এই দেখো এই যে এইগুলো আমরা ইউজ করতে পারি, H+, undissociated acids, cations of weak bases and water। এইগুলোকে কিন্তু আমরা শুধু H+ হিসেবেই যে বা শুধু H+ থাকলেই যে আমরা সেটাকে অ্যাসিড ক্যাটালাইসিস বলবো, অ্যাসিড ক্যাটালাইজ বলবো তা না, কিন্তু আমরা আরো অনেকগুলো এই দেখো যেমন H+, undissociated acids, তারপরে cations of weak base and water, এর যে কোনো একটা দিয়ে কিন্তু অ্যাসিড ক্যাটালাইসিস করা সম্ভব। তারপরে not only OH but all bronested bases proton acceptors act as base catalyst. Thus the general base catalyst are OH-, undissociated bases, anion of weak acids and water. So এই সবগুলোই কিন্তু আমরা বেস ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করতে পারি।
আচ্ছা, তারপরে এই যে মেকানিজম অ্যাসিড বেস ক্যাটালাইসিস। অ্যাসিড বেস ক্যাটালাইসিসের মেকানিজমটা আমরা এখানে দেখি। এই যে একটা বিক্রিয়া আছে অ্যাসিটোন। সো এই অ্যাসিটোন এর থেকে আমরা তৈরি করতে পারবো কি এনল। অ্যাসিটোন বিক্রিয়া করে অ্যাসিটোন একটা আইসোমারাইজেশন, অ্যাসিটোনের আইসোমারাইজেশনের ফলে আমরা এনল ফর্ম তৈরি করতে পারছি। সো এইটা কিন্তু সহজে বা অটোমেটিক্যালি হবে না। যদি আমরা একটা অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করি তাহলে এই দেখো যে কার্বন অক্সিজেনের মধ্যে যে ডাবল বন্ডটা ছিল এই ডাবল বন্ডটা তখন পজিশনটা চেঞ্জ করে ফেলবে। দেখো এটা একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করলো কিভাবে, এই যে একটা প্রোটন আছে এই প্রোটনটা কি করছে প্রথমে এই যে এখানে যে লোন পেয়ার আছে এই অক্সিজেনের যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারকে অ্যাটাক করে তখন এই OH এর সাথে দেখো এখানে OH প্লাস আয়ন তৈরি হয়ে গেছে। সো তাহলে এখানে কি এখানে ডাবল বন্ড আছে এবং সেক্ষেত্রে এইটা একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করলো। এই ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করার পরে আমরা এখানে তাহলে এখন দেখতে পাচ্ছি কি এই যে ডাবল বন্ডটা এই ডাবল বন্ডটা তখন এখানে চলে আসবে এবং এইখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে CH2 ডাবল বন্ডটা তৈরি হবে। তাহলে এইখানে যে পাই ইলেকট্রনটা সেই পাই ইলেকট্রনটা কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন এই যে আমাদের প্রোডাক্ট হিসেবে পেয়ে যাচ্ছি। তার মানে রিঅ্যাকশনের শুরুতে আমরা একটা প্রোটন নিয়ে শুরু করেছিলাম রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট হিসেবে আমরা একটা প্রোটন পাচ্ছি। সো আলটিমেটলি অ্যাসিটোন থেকে আমরা একটা এনল ফর্ম করলাম বাই দ্য হেল্প অফ প্রোটন, দ্যাট মিন্স বাই দ্য হেল্প অফ অ্যাসিড ক্যাটালিস্ট। সো এই রিঅ্যাকশনটা একটা আইসোমারাইজেশন রিঅ্যাকশন এবং এই রিঅ্যাকশনে কিন্তু এই প্রোটনটা অথবা একটা অ্যাসিড এই ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছে। সো এভাবেই কিন্তু আমরা এখানে যে মেকানিজমটা এক্সপ্লেইন করতে পারি। দেখো প্রথমে কি করে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করলো এবং পরবর্তীতে ওই ইন্টারমিডিয়েট কমপ্লেক্সটা ডিকম্পোজ করে আমাদের একটা প্রোডাক্ট তৈরি করলো। প্রোডাক্ট এবং যেটা আমাদের যে অ্যাসিড ক্যাটালিস্ট যা ছিল সেই ক্যাটালিস্টটা আমরা আলাদা হিসেবে পেয়ে যাচ্ছি। দেন বেস ক্যাটালিস্ট একই রকম, এখানেও ঠিক একই রকম। দেখো এই যে একটা এক্সাম্পল, যদি OH দিয়ে যদি আমরা এই করি ক্যাটালাইসিস করি NH2NO2 এই যে সো অ্যামাইড, তাহলে এখানে দেখো the OH ion or ব্রোন স্টেট বেস, আমরা যে কোনো একটা এই OH আয়ন নিতে পারি অথবা অন্য কোনো ব্রোন স্টেট বেস যেটা আমরা অলরেডি মেনশন করেছি চারটা। তো accepts a proton from the reactant to form an intermediate complex which then reacts or decompose to regenerate the OH, the Brown state base. For example, the decomposition of nitramide by OH ions and CH3COO ions may be explained as follow. তাহলে এই যে দেখো নাইট্রামাইড এটা কি করছে ডিকম্পোজ করে তৈরি করছে কি প্রথমে একটা বেজের সাথে OH এর সাথে এটা তৈরি রিঅ্যাকশন করে, এটা হলো আমাদের বেস ক্যাটালিস্ট। বেস ক্যাটালিস্টের সাথে রিঅ্যাকশন করে ওয়াটার মলিকুল এন্ড ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি করলো এবং এই ইন্টারমিডিয়েট কমপ্লেক্স পরবর্তীতে ভেঙে গিয়ে N2O এবং OH মাইনাস। তাহলে আমরা শুরু করেছিলাম OH মাইনাস রিঅ্যাকট্যান্ট হিসেবে বা ক্যাটালিস্ট হিসেবে এবং বিক্রিয়া শেষেও কিন্তু এই OH মাইনাসটা আমরা পেয়ে যাচ্ছি। সো দ্যাট উই ক্যান কনসিডার দ্যাট the OH minus ion is working as a base catalyst. আচ্ছা, এরপরে আছে আর একটা এনজাইম ক্যাটালিস্ট যেটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটা মজার প্রশ্ন করি তোমাদের কাছে যে তোমরা জানো যে আসলে আমাদের শরীরে জ্বর হলে আমরা অস্থির ফিল করি অথবা জ্বর হলে আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়, কিন্তু এটা মানে খুব টেম্পারেচার কত ডিগ্রি বাড়ে? মনে করো নরমাল টেম্পারেচার আমাদের বডি টেম্পারেচার থাকে 98 ডিগ্রি 98.4 বা 98.6 কেলভিন মানে ডিগ্রি ফারেনহাইট, কিন্তু যখন জ্বর হয় তখন কি হয় 100, 101, 102 বা কখনো কখনো খুব সিরিয়াস হলে 104-105 পর্যন্ত চলে যায়। সো এখন এই যে বিষয়টা যে এই টেম্পারেচারটা একটু বেড়ে গেলে আমরা এত উদ্বিগ্ন হই কেন, আমাদের শরীর এত খারাপ হয়ে যায় কেন? এই যে জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের শরীরটা এত খারাপ হয় কেন? কারো কোনো আইডিয়া আছে যে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে গেলে বা জ্বর হলে আমাদের শরীর কেন এত খারাপ হয়ে যায়? কারো আইডিয়া আছে? Sir, because the enzyme starts হ্যাঁ, তোমার কথা আমি ভালো শুনতে পাইনি, বাট এক্স্যাক্টলি হ্যাঁ 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 তুমি যেটা বলছো আমি ভালোভাবে শুনতে না পারলেও বুঝতে পারছি বিষয়টা, যে আমাদের শরীরে
বিভিন্ন রকমের এনজাইম আছে। আমরা যে খাবার খাই সেই খাবারের থেকে শুরু করে ওই খাবারটাকে কি করে আমাদের যে এনার্জিতে কনভার্ট করে, অথবা যে কোনো ধরনের বডি ফাংশনের জন্য আমাদের এনজাইম দরকার হয়। এবং এই এনজাইম গুলো একটা সার্টেন টেম্পারেচারে খুব ভালো কাজ করে, যেটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার। এখন এই যে আমি এখানে দেখাবো তোমাদের, আছে দেখবা অপটিমাম টেম্পারেচার। এই যে দেখো এখানে আছে যে যে কোনো একটা এনজাইম, যে আমাদের শরীরে তো প্রচুর এনজাইম আছে এবং বিভিন্ন ধরনের এনজাইম আমাদের শরীরে কাজ করে, এবং সেটা বিভিন্ন ধরনের ফাংশনের জন্য। এবং প্রত্যেকটা এনজাইমের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, যেই টেম্পারেচারে ওই এনজাইমটা খুব ভালো কাজ করে। সেটা হলো আমাদের বডি নরমাল টেম্পারেচার। এটা যে যেভাবেই বলো না কেন, ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো, যাই বলো না কেন, যে আমাদের ওই এনজাইমটা আমাদের বডির যে টেম্পারেচার, এই টেম্পারেচারেই পারফেক্ট কাজ করবে। কিন্তু যদি কোনোভাবে আমাদের বডির ব্যালেন্স, দ্যাট মিন্স বডির টেম্পারেচার ইমব্যালেন্স হয়ে যায়, তাই না, সেই ক্ষেত্রে কি হবে, যে আমাদের ওই এনজাইমটা তার পারফেক্ট ওয়ার্ক ফাংশন, দেখো এই যে অপটিমাম টেম্পারেচার মানে কি, এর থেকে যদি টেম্পারেচার অনেক কম হয়, টেম্পারেচার কম হয় তাতেও ভালো কাজ করবে না, এবং এর থেকে টেম্পারেচার যদি বেশিও হয় তাতেও ভালো কাজ করবে না। তার মানে শুধুমাত্র ওই টেম্পারেচারটাই খুব ভালো কাজ করবে। এবং এখানে দেখো একদম কিন্তু শার্প লাইন হয় নাই। শার্প লাইন হয় না মানে কি, আমরা যদি একদম ট্রায়াঙ্গেলের মতো একদম একটা লাইন, এরকম একটা লাইন ক্রস লাইন দিতাম এরকম করে একদম খাড়া, সেটা না, এইখানে একটু রেঞ্জ আছে, যে কারণে আমাদের টেম্পারেচার, বডি টেম্পারেচার 1 ডিগ্রি 2 ডিগ্রি কম বেশি হলেও সেক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যদি এখান থেকে যত বেশি ডিটেরিওরেট মানে করবে, টেম্পারেচার ভেরি করবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখো এই দিক হলো টেম্পারেচার ভ্যালু বেশি, তার মানে এটা মনে করো আমাদের নরমাল বডি টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এটা ধরলাম। এখন এর থেকে যদি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বেড়ে যায়, 1 ডিগ্রি বাড়লে এখনো ঠিক আছে, 2 ডিগ্রি বাড়লে মোটামুটি অ্যাডজাস্টেবল, কিন্তু যদি 3 ডিগ্রি 4 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, মানে 103 বা 104 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, তখন আমাদের এই যে এর ফাংশনটা হয়তো এই লেভেলেও চলে আসতে পারে। সো তখন ওই এনজাইম আর কাজ করতে পারবে না। এনজাইম কাজ করতে না পারলে কি হবে, আমাদের ডাইজেশন হবে না, আমাদের মানে ফুড থেকে আমরা যে এনার্জিটা পাবো সেই এনার্জি পাবো না, তাহলে আমরা যদি খাবার খাই সেই খাবার তো হজম করতে পারবো না, এনার্জিও হবে না, বা অন্য কোনো ফাংশন বডি করতে পারবে না। সো সেই ক্ষেত্রেই কিন্তু যেহেতু এই এনজাইম ক্যাটালিস্ট গুলো আমাদের বডিতে এভাবে সুন্দরভাবে কাজ করে, এবং এই টেম্পারেচার যদি কোনোভাবেই পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বডি ফাংশন চেঞ্জ হয়ে যাবে, যে কারণেই আমাদের জ্বর হলে সাথে সাথে আমাদের ওষুধ খেয়ে বডি টেম্পারেচারটাকে ডিক্রিজ করতে হয় অথবা রিডিউস করতে হয়। কেউ কেউ মাথায় পানি দিয়ে করে, অথবা মাথায় পানি পট্টি দিয়ে করে, ওষুধ খেয়ে করে, যে যেভাবে পারে খুব দ্রুত আমাদের বডি টেম্পারেচারটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, এটা হলো কাজ। তবে কেউ আবার বরফ লাগিয়ে দিয়ে যে করোনা, সেক্ষেত্রে আবার সমস্যা হইতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। আচ্ছা, তাহলে মেকানিজম অফ এনজাইম ক্যাটালাইসিস। আচ্ছা, এনজাইম ক্যাটালিস্টের ডেফিনিশনটা আমি বলি নাই, যে দেখো enzymes are protein molecules which act as catalyst to speed up organic reactions in living cells. আমাদের শরীরের যে যত রকমের লিভিং সেল আছে, এই লিভিং সেলগুলোতে বিভিন্ন ধরনের মানে এনজাইম আছে, এবং সেই এনজাইম গুলো আমাদের লিভিং সেলের ফাংশন গুলোকে স্পিড আপ করে। The catalysis brought about by the enzymes is known as enzyme catalysis. তাহলে এনজাইম দিয়ে যে ক্যাটালাইসিস গুলো হয় সেইগুলোকে আমরা বলি এনজাইম ক্যাটালাইসিস। আচ্ছা, এনজাইম এক্সাম্পলস অফ এনজাইম ক্যাটালাইসিস, দেখো ইনভার্সন অফ কেন সুগার, যেটা অলরেডি আমরা ওই যে ইসের মাধ্যমে দেখাইছি, যে সেখানে অ্যাসিড ক্যাটালাইসিস ইউজ করেছি। বাট ইনভার্টেস, আমাদের শরীরের মধ্যে এই ইনভার্টেস এনজাইম আছে, যেটা আমরা শুধু চিনি যদি খাই তাহলেও কিন্তু আমরা এটাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে, আমাদের বডি কিন্তু সরাসরি এই যে মানে যে সুগার, এই সুগার থেকে এনার্জি পায় না। সেটা কি করে, প্রথমে আমরা যখন এই সুগারটাকে মানে সেটা তুমি সলিড সুগার খাও অথবা পানির মধ্যে রিজলভ করে খাও, সেটা কি করবে, প্রথমে এই যে হাইড্রোলাইসিস হলো। হাইড্রোলাইসিস মানে কি, এই ইনভার্টেজ যে এনজাইম আছে, এই ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে এই যে সুগারটা ডিকম্পোজ করে বা হাইড্রোলাইসিস করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হবে, তখন আমরা সেখান থেকে এনার্জি পাবো। আচ্ছা, তারপরে আরো আছে কনভার্সন অফ গ্লুকোজ ইনটু এথানল। এই যে গ্লুকোজকে যখন এই যে দিয়ে
বিভিন্ন ধরনের এই যে আখের রস অথবা বিভিন্ন ফলের রস বা সুগার এইসব অথবা খাবার আমরা যেগুলোই করি চাল ডাল গম এই যে এইগুলো থেকেও কিন্তু এই অ্যালকোহল তৈরি করে, যেটা মানে যে এই প্রসেসে কিন্তু এই যে জাইমেস এনজাইম ব্যবহারের মাধ্যমে এই যে খাবার দাবার মানে ভাত পচায়া অথবা এই করে এই জাইমেস এনজাইম কিন্তু তখন তৈরি হয়। সেই জাইমেস এনজাইমের কারণেই কিন্তু ওই যে পচা ভাত বা পান্তা এইগুলোর থেকে আমরা এথানল তৈরি করতে পারি। আচ্ছা, বাকি আরগুলো দেখালাম না। তারপরে মেকানিজমটা কি? A long chain of the enzyme molecules are coiled on each other to make a rigid colloidal particle with cavities on its surface. So প্রথমে কি করলো, একটা লং চেইন, এটা খুব শক্ত একটা রিজিড কলয়েডাল সারফেস তৈরি করবে। These cavities which are of the characteristic shape and bound in active groups. So এই যে অ্যাক্টিভ গ্রুপ গুলো আছে এইগুলোর সাথে মানে অ্যাক্টিভ নরমালি আমাদের যে এনজাইম অথবা প্রোটিন, এনজাইম গুলো হলো কি এক ধরনের প্রোটিন। তো প্রোটিনের মধ্যে কি থাকবে, আমাদের যে নাইট্রোজেন থাকবে অথবা কার্বক্সিল গ্রুপ থাকবে, তো অথবা থায়োনিল অথবা ওএইচ এই গ্রুপগুলো থাকবে। এই গ্রুপগুলো আর টার্মড অ্যাক্টিভ সেন্টারস। তাহলে এইগুলোর মাধ্যমে কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত হবে এবং তখন সেটাকে বলছি the molecules of substrate which have complementary shape fit into base cavities just as the key fits into the lock. তার মানে যে এইটার একটা অ্যাক্টিভ সারফেস আছে আর যে সাবস্ট্রেট অথবা যেই মলিকিউলগুলোর সাথে এটা যুক্ত হবে তার একটা নির্দিষ্ট সেন্টার আছে বা একটা নির্দিষ্ট পজিশন আছে। সো তালার মধ্যে তুমি এক তালার চাবি দিয়ে কিন্তু অন্য তালা খুলতে পারবা না। সো এইখানে যে এই যে এনজাইম গুলো আছে, সো এই এনজাইমের যে অ্যাক্টিভ সেন্টার গুলো আছে সেই সেন্টার গুলো সাবস্ট্রেটের একটা নির্দিষ্ট পজিশনে অথবা নির্দিষ্ট জায়গায় ই করতে পারবে, যুক্ত হতে পারবে। তেমনি ওই যেমন আমরা বললাম একই চাবি দিয়ে দুইটা তালা খোলা যাবে না, ঠিক একইভাবে একই এনজাইমের যে অ্যাক্টিভ সেন্টার আছে অন্য এনজাইমের অ্যাক্টিভ সেন্টার কিন্তু ওই সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারবে না। সো আমরা এখানে যে এক্সাম্পল দেখাইছি এই যে সুগার কেন, এইটাকে ই করার জন্য হাইড্রোলাইসিস করার জন্য আমাদের ইনভার্টেস এই এনজাইম ছাড়া অন্য এনজাইম কাজ করবে না। আচ্ছা, তারপরে বাই ভার্চু অফ দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভ গ্রুপস the enzyme forms an activated complex. তখন এই যে অ্যাক্টিভ যে সেন্টার গুলো আছে এই অ্যাক্টিভ সেন্টার কার সাথে, আমাদের ওই যে সাবস্ট্রেট যে মলিকিউলটা তার সাথে যুক্ত হয়ে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করবে উইথ দ্য সাবস্ট্রেট হুইচ at once decomposes to yield the products. তারপরে সেটা ডিকম্পোজ করে আমাদের প্রোডাক্ট তৈরি করবে। Thus the substrate molecules enter the cavities, forms complex and reacts and at once the products get out of the cavities. তারপরে কিন্তু ওই মলিকিউলটা ক্যাভিটিস থেকে বের হয়ে আসে। ওকে, এই যে এক্সাম্পল এখানে আমি আর দেখাবো না এত। এরপরে আমাদের আর একটা জিনিস বাকি আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম ক্যাটালাইসিস। এই এনজাইম ক্যাটালাইসিসের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। নরমালি আমরা নরমাল যে ক্যাটালিস্ট গুলো ব্যবহার করি এই যে হোমোজেনিয়াস বা হেটারোজেনিয়াস ক্যাটালাইসিস, এর থেকে এইগুলো অনেকটাই ভিন্ন। সো এনজাইমস আর দ্য মোস্ট এফিসিয়েন্ট ক্যাটালিস্ট নোন। মানেটা কি? মানে হলো যে অন্য আমরা যে ক্যাটালিস্ট জানি না, মানে যতগুলো জানি সে হোমোজেনিয়াস হোক বা হেটারোজেনিয়াস হোক, ওই ক্যাটালিস্টের চাইতে কিন্তু এইটা অনেক বেশি এফিসিয়েন্ট। এই এনজাইম ক্যাটালিস্ট গুলো, যে এনজাইম গুলো যত ভালোভাবে বা এফিসিয়েন্টলি কাজ করতে পারবে, আমরা ওই হোমোজেনিয়াস বা হেটারোজেনিয়াস ক্যাটালাইসিস আমরা এত সুন্দরভাবে কাজ করে না। সো এনজাইমস আর দ্য মোস্ট এফিসিয়েন্ট ক্যাটালিস্ট। এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখে নিবা। মানে আমি বলে দিলাম যে এই যে এনজাইম ক্যাটালিস্ট অন্য, মানে আমরা এই যে একটু আগে এক্সাম্পল বলেছিলাম যে ইথিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া নিকেল ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছি। ওই ক্যাটালিস্ট যত পারফেক্টলি বিক্রিয়া করতে পারবে বা পারফেক্টলি রিঅ্যাকশনটাকে প্রসিড করতে পারবে, এনজাইম কিন্তু তার থেকে অনেক ভালো। দ্যাট মিন্স ইল্ডের পার্সেন্ট, সোজা কথা ইল্ডের পার্সেন্ট অথবা রিডিউসিং দা এনার্জি ব্যারিয়ার, রিঅ্যাকশন ব্যারিয়ারটাকে অনেক লো করে দিতে পারবে এনজাইম। এটা অনেক বেশি এফিসিয়েন্ট অন্য ক্যাটালিস্টের তুলনায়। তারপরে এনজাইম ক্যাটালাইসিস ইজ মার্কড বাই অ্যাবসলিউট স্পেসিসিটি। তার মানে an enzyme as a rule catalysis just one reaction with particular substance. মানে একটা ক্যাটালিস্ট, একটা এনজাইম ক্যাটালিস্ট অন্য একটা বিক্রিয়ায় এত এফিসিয়েন্ট ভাবে কাজ করতে পারবে না। এনজাইম ক্যাটালাইসিস মার্কড বাই অ্যাবসলিউট স্পেসিফিসিটি, মানে যেটা শুধুমাত্র একটা রিঅ্যাকশনের জন্য। এই দেখো, এই যে ইউরিয়া
হাইড্রোলাইসিস করলে আমরা পাবো অ্যামোনিয়া, ইউরিয়া হাইড্রোলাইসিস করলে অ্যামোনিয়া পাবো এবং এখানে ওয়াটার। তাহলে এই যে এটা এরপরে অন্য আর একটা বিক্রিয়ার জন্য অন্য আর একটা মিথাইল ইউরিয়া, এই যে মিথাইল ইউরিয়া আছে যেটা, এই বিক্রিয়ার যদি আমরা করতে চাই, হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা ওই একই রকমের ক্যাটালিস্ট ইউজ করি এনজাইম, তাহলে কিন্তু এখানে কোনো বিক্রিয়া হবে না। তার মানে এই যে এনজাইমটা এটা শুধুমাত্র ইউরিয়াকে হাইড্রোলাইসিস করার জন্যই ব্যবহার করা যাবে, স্পেসিফিক। মানে আমরা যেমন একটু আগে লক এবং কি এর কথা বলেছি যে শুধুমাত্র একটা চাবি দিয়ে একটা তালাই খোলা যাবে। সো এটাও ঠিক একই রকম যে একটা এনজাইম এক ধরনের রিঅ্যাকশনের জন্য ভালো কাজ করবে, অন্য রিঅ্যাকশনের জন্য কাজ করবে না, অথবা কাজ করলেও সেটা খুবই লেস এফিসিয়েন্ট। আচ্ছা, দ্য রেট অফ এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশন ইজ ম্যাক্সিমাম অ্যাট অ্যান অপটিমাম টেম্পারেচার, যেটা অলরেডি বলেছি যে এই টেম্পারেচার যদি হয় যে রিঅ্যাকশনটা মানে এনজাইম গুলো একটা সার্টেন টেম্পারেচারে সবসময় কাজ করে, এর টেম্পারেচার বেশি অথবা কম কোনোভাবেই কিন্তু এই এনজাইম গুলো ভালো কাজ করবে না। সো তাহলে কি হয় আসলে ওই টেম্পারেচার থেকে কম বা বেশি হলে সেক্ষেত্রে ওই এনজাইম গুলো ডিটারোয়েট করে যায়, মানে ডিকম্পোজ করে যায়, এনজাইম গুলো নিজেই ভেঙে যায়। সো সেই ক্ষেত্রে ওই এনজাইমের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আর থাকে না। সো আমাদের ওই অপটিমাম টেম্পারেচারটাই সবসময় ওই বিক্রিয়াটা করে। তার মানে এনজাইম ক্যাটালাইসিস, অন্য নরমাল ক্যাটালিস্ট গুলো কিন্তু এত এফিসিয়েন্ট না বা এত অপটিমাম টেম্পারেচার, আমরা টেম্পারেচার একটু কম বা বেশি হলেও খুব সমস্যা হয় না, কিন্তু এনজাইম ক্যাটালিস্ট গুলোর ক্ষেত্রে অবশ্যই ইউ মাস্ট নিড টু মেইনটেইন দ্য প্রপার টেম্পারেচার, দ্যাট মিন্স অপটিমাম টেম্পারেচার। রেট অফ এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশনস ইজ ম্যাক্সিমাম এট দ্য অপটিমাম পিএইচ। ঠিক একই জিনিস যে আমাদের বডিতে যে টেম্পারেচার আছে পিএইচ এর ভ্যালু আছে 7.4, যদি আমরা অনেক বেশি পরিমাণে অ্যাসিড খেয়ে ফেলি, মানে অনেক বেশি পরিমাণে লেবু অথবা কেউ যদি অ্যাসিড করে, আমাদের বডিতে যে পিএইচ আছে সেই লেভেলে যে এনজাইমগুলো কাজ করবে, যদি আমাদের বডির পিএইচ এর ভ্যালু কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, তার মানে কি আমাদের মাঝে মধ্যে আমাদের অ্যাসিডিটি হয়। তো অ্যাসিডিটি হয় মানে কি, তখন আমাদের বডির পিএইচ এর ভ্যালুটা অনেকটা তখন কি হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, 7.4 এর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে তখন কিন্তু আমাদের ওই যে বডিতে যে এনজাইম গুলো থাকে সেগুলো কিন্তু ভালো কাজ করে না। সো অ্যাসিডিটি, তার মানে পিএইচ এর ভ্যালুটাও কিন্তু অপটিমাম থাকতে হবে। আর কি আছে, আর আছে এনজাইমস আর মার্কলি ইনহিবিটেড অর পয়জন, মানে এটা খুব সহজেই এই এনজাইম গুলো খুব মানে যদি প্রপার এনভায়রনমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজেই এটা তার ফাংশনটাকে বন্ধ করে দিতে পারে, যে খুব সহজেই অন্য কোনো রিঅ্যাক্ট্যান্ট অথবা অন্য কোনো সাবস্টেন্স যদি ওই এনজাইমের কন্ট্যাক্টে চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা খুব সহজেই এটা মানে পয়জন হিসেবে কাজ করতে পারে বা তার এনজাইমের অ্যাক্টিভিটি আর থাকবে না। আচ্ছা, তারপরে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ এনজাইমস ইজ গ্রেটলি এনহ্যান্সড বাই দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভেটরস অর কোএনজাইমস। আচ্ছা, এইটা একটা জিনিস, মজার জিনিস, যে আমরা এতক্ষণ বললাম যে এটা যদি অন্য কোনো সাবস্টেন্স এর সাথে থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজে এটা মানে এর অ্যাক্টিভিটি খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আবার কিছু কিছু আছে যেটাকে কোএনজাইম বলি আমরা, যে এই কোএনজাইম গুলো যদি থাকে তাহলে ওই এনজাইম গুলোর অ্যাক্টিভিটি আবার একটু বেশি বেড়ে যায়। আচ্ছা, এই হলো আমার এই চ্যাপ্টারের শেষ এবং end of this today's class and end of the chapter, and thank you very much for the class, and if you have any question or comment regarding this then you are welcome.